আজকের এই মুভিটি ফিলিপিনের একটি সত্য ঘটনা থেকে নির্মিত, তবে ঘটনাটি সিনেমায় রূপ দেওয়ার জন্য কিছুটা অংশ নাটকীয়তা করা হয়েছে। ইন্দোনেশিয়ার গ্রামের 4 জন ইউটিউবার, তারা 4 জন মিলে যাবে একজন জাদুকরের কাছে ইউটিউবে ভিউ বাড়াতে। কথা মতো তারা একটি গ্রামে যায় যেখানে সেই কবিরাজ আছে, কিন্তু সেখানে গিয়ে তারা ভয়ঙ্কর একটি কাজ করে বসে। সেখানে থাকা এক কুমারী মেয়েকে ভয়ঙ্করভাবে নির্যাতন করে। আলমা নামের এই মেয়েটি কিছুতেই মেনে নিতে পারছিল না যে ইউটিউবারদেরকে সে সাহায্য করেছিল সেই ছেলেগুলো গ্রামে আসার পরে তাকে শেষ করে দিল। নির্যাতিত হওয়ার পরে আলমা ঠিক করে তার মায়ের কাছ থেকে পাওয়া কালো জাদুর শক্তি ব্যবহার করে একজনকে শেষ করে তার প্রতিশোধ নেবে। এখন মেয়েটির একটি লক্ষ্য, সেটা হলো 4 জন ইউটিউবারকে তাদের পাপের শাস্তি দেয়া। আর গল্পের শেষটা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। গল্পের শুরুতে আমরা একটি গ্রাম দেখতে পাই যার চতুর্দিকেই ছিল ঘন বন। গ্রামটা শহর থেকে বেশ অনেক দূরে। সেখানে এক যুবক হঠাৎ করে চিৎকার করতে করতে জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পরে সে আবার জ্ঞান ফিরে পায়, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু একটা তার শরীর দখল করে নিয়েছে। কিন্তু জ্ঞান থাকা অবস্থায় সে বারবার মিনতি করছিল তাকে বাঁচানোর জন্য। তার ভেতরে থাকা সেই অস্বাভাবিক সত্তাটি বলে ওঠে, তোমাদের সবাই মরবে। গ্রামের সকলে এসেই এই দৃশ্য দেখছিল। যদিও এই গ্রামের জন্য এটি খুবই সাধারণ একটি ঘটনা, তাদের কাছে এমন অনেক রোগী আসে আর গ্রামবাসীরাও এগুলো প্রায়ই দেখে। এখানে সেদিস আর ডেভিড এই দুজনই ছেলেটিকে ধরে রাখার চেষ্টা করছিল। আলমা পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল ছেলেটির এই ভয়ঙ্কর রূপ। এরই মধ্যে লুসিয়া নামে সেই কবিরাজ এসে পড়ে, সকল প্রকার জিন এবং কালো জাদুতে পারদর্শী। তবে বেশিরভাগ সময়ে সে কালো জাদু প্রয়োগ করে না, অর্থাৎ সৎভাবে চিকিৎসা করার চেষ্টা করে থাকে। আলমা লুসিয়ার মেয়ে। যখন কবিরাজ ঘরে ঢোকে তখন ছেলেটি তাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। ছেলেটি কান্না জড়ানো গলায় বলছিল, আমাকে বাঁচাও। লুসিয়া কোনো কথা না বলে শুধু হাতটা বাড়িয়ে দেয়। আসলে সে জিন হাজির করার চেষ্টা করছিল। তখনই ছেলেটা ভয়ে এক পা পিছিয়ে যায়। তার ভেতরে থাকা অশুভ শক্তিটি বলছিল, সবাইকে মেরে ফেলবে, তোমার শক্তিতে আমি মোটেও কাবু হব না। হঠাৎ ছেলেটি ডিবিটির উপর হামলা করে, রক্তে ভিজে যায় তার পুরো শরীর। ছেলেটির মুখ রক্তাক্ত হয়ে যায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আলমার চোখ কপালে উঠে যায়, কিন্তু তার মা লুসিয়া অদ্ভুত শক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ছেলেটিকে সুস্থ করে তুলল। ছেলেটির পরিবার ও গ্রামবাসীরা এমন অদ্ভুত শক্তি দেখে তার কাছে কৃতজ্ঞ হয়। পুরো গ্রামবাসীরাই এই লুসিয়া কবিরাজকে খুবই শ্রদ্ধা করত। ছেলেটি কাঁদতে কাঁদতে লুসিয়ার পায়ে পড়ে বলে, আপনাকে ধন্যবাদ মা, আমাকে বাঁচানোর জন্য। এরপর আমরা শহরের একটি দৃশ্য দেখি যেখানে নাইট ক্লাবে 4 জন বন্ধু অনেক মজা করছিল, যাদের নাম হলো লিয়াম, রিলে, ওয়েড, ইথান। হঠাৎ লিয়াম টিকটক খুলে দেখে জাদুকর বা স্থানীয় ওঝার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এখানে রেলি এবং তার দলবল 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্যই তারা আজকে পার্টি দিচ্ছিল। অর্থাৎ এই 4 জন হলো ইউটিউবার, নিজেদের চ্যানেলের আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। রেলি উইডকে বোঝায়, তুইও একদিন ফেমাস হবি, আমাদের চ্যানেল আরও বড় করে তুলব। রেলি হচ্ছে এই চ্যানেলের হোস্ট। ভাইরাল ভিডিওতে তারা দেখে এক বৃদ্ধ গ্রামের মানুষদের কঠিন অসুখ সারিয়ে দিচ্ছে। ভিডিওর ভিউ একদিনে প্রায় 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ লুসিয়া যেদিন সেই ছেলেটির চিকিৎসা করছিল তখন গ্রামের কেউ একজন ভিডিও করে সেটা অনলাইনে আপলোড করে দিয়েছে। এটা দেখে উইড অবাক হয়ে যায়, কেননা এসব ভিডিও করে মানুষ এত ভিউ পায়। তখন লিয়ামের মাথায় একটি প্ল্যান আসে। লিয়াম ছিল তাদের চ্যানেলের এডিটর। সে সকলকে প্রস্তাব দেয়, চল আমরা সে বৃদ্ধ কবিরাজের কাছে যাই আর তাকে নিয়ে একটি ডকুমেন্টারি বানাবো। আর তার কাছে আমরা জানতে চাইব সে কিভাবে জিন, ভূত বা অশরীরী আত্মাদের হাত থেকে মানুষকে মুক্ত করে। আর এমন একটা ভিডিও তৈরি করতে পারলে সাবস্ক্রাইবার হুড় করে বেড়ে যাবে। কিন্তু তারা এটা এখনো বুঝতে পারছে না যে এই বৃদ্ধ কবিরাজ তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। ওদিকে রাতের বেলা একাই আলমা চুপে চুপি ঘর থেকে বের হয়। তার মা এই সময় ঘুমোচ্ছিল। এইভাবে আলমা ঝোপঝাড়ের ভেতরে চলে আসে। এরপর মাটির ভেতর লুকিয়ে রাখা একটি টিনের বাক্স বের করে। এর ভেতরে লুকিয়ে রাখা ছিল একটি মোবাইল ফোন। এই অজপাড়াগায়ে আলমা খুব গোপনে মোবাইলটি ব্যবহার করত।
যদিও তার মা এটা পছন্দ করত না যে আলমা ফোন ব্যবহার করুক, আর তাই সে ফোন ব্যবহার করে তার মায়ের চোখের আড়ালে। এখানে দেখা যায় আলমা সোশ্যাল মিডিয়ায় নতুন একটি অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত এখানে একটাও বন্ধু নেই। পরের দিন সকালে লিয়ামের কাছে সেই কবিরাজের ডকুমেন্টারি বানানোর কথা বলে। তারা কথা বলছিল যে কিভাবে তারা গ্রামে গিয়ে সেই বৃদ্ধ কবিরাজের ইন্টারভিউ নেবে, কিন্তু লিয়াম তার ব্যস্ততার অজুহাত দেয় যে তার হাতে এখনো নাকি অনেক কাজ আছে, তাই আপাতত সে যেতে পারবে না। তার কথা শুনে উইড কিছুটা বিরক্ত হয়, কেননা সেই কবিরাজের ভিডিওটি আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ওদিকে কবিরাজ লুসিয়ার পায়ে এক ধরনের ভয়ঙ্কর ক্ষত তৈরি হয়েছে, যেটা প্রায় পচতে শুরু করেছে। আসলে লুসিয়া যখন কারো চিকিৎসা করে তখন তার শরীরে এমনই প্রতিক্রিয়া শুরু হয়। বেশ অদ্ভুত একটি জাদুর প্রভাব। লুসিয়া তার অ্যাসিস্ট্যান্ট সেদিসকে বলে সে কখনোই চায় না আলমা তার মতো হোক। আসলে সে কখনোই চাইতো না এসব কালো জাদুর চর্চা আলমা কখনো করুক, আর যদি সে কবিরাজি করে তাহলে সেটা যেন ভালো কবিরাজি শেখে। কিন্তু সেদিস লুসিয়ার কথা সম্মতি দেয় না। তার মতে আলমা যদি এটা না শেখে তাহলে এই শক্তিশালী জাদুর উত্তরাধিকার কি হবে, এমন জ্ঞান বৃথা হয়ে যাবে। আর এদিকে লুসিয়ার বয়সটা অনেক হয়েছে, যে কোনো সময় সে মারা যেতে পারে, আর তাই আলমা যদি দ্রুত এই কাজটা শিখে নেয় তাহলে অনেকেই উপকৃত হবে। এসব কথা বলতে বলতে সেদিস লুসিয়াকে ঘর থেকে বাইরে নিয়ে আসে, কেননা বাইরে অনেক রোগী তার জন্য অপেক্ষা করছিল। এখানে দেখা যায় লুসিয়া এক রোগীর শরীরে থাকা ক্ষত তার নিজের তৈরি করা তেল দিয়ে ঠিক করার চেষ্টা করছিল। তেল লাগানোর সাথে সাথে সে একটি মন্ত্র পাঠ করছিল। এদিকে আলমা সেখানে থাকা দান বাক্সটি ঘরে নিয়ে গুনতে থাকে। যদিও এই সামান্য পরিমাণ টাকা রোগীরা খুশি হয়ে তাকে দিত, তাদের কাছ থেকে 1 টাকাও চেয়ে নিতেন না লুসিয়া। সবকিছুই খুব সুন্দরভাবে চলছিল। আলমা তার গ্রামে ঘুরে বেড়াতে খুব ভালোবাসত। এভাবে দেখা যায় একদিন আলমা গ্রামের একটি ঝর্ণায় গোসল করছিল। সে প্রায়ই এখানে এসে মনের সুখে সাঁতার কাটে। ওদিকে রাইলি বাড়ি থেকে বের হচ্ছিল, এমন সময় গোপনে তার কেউ একজন ছবি তুলছিল। দেখা যায় রাইলি একজন বয়স্ক মহিলার সাথে গাড়ি করে যাচ্ছে। মহিলাটি মূলত রাইলির কোচের স্ত্রী। রাইলি একজন ফুটবল টিমের প্লেয়ার, আর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে আমরা জানতে পারি যদি রাইলি এই মহিলাটিকে খুশি করতে পারে তাহলে তাকে পুনরায় দলে নেওয়া হবে। প্রথম দিকে রাইলির কাছে এই কাজটি মোটেও ভালো মনে হয়নি, কিন্তু দলে ফিরে যাওয়ার ইচ্ছাটা রাইলিকে বাধ্য করে এমনটা করতে। ওদিকে সন্ধ্যাবেলায় আলমা যখন বাড়িতে ফিরে আসে দেখে তার মা লুসিয়া বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে। সেদিস আলমাকে জানায় যে তার মা বেশি দিন আর মানুষের চিকিৎসা করতে পারবে না, তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তবে সেদিস ভালো করে জানে তার কবিরাজ বোন অনেক জেদি, সে মৃত্যুর মুখে পড়লেও কখনোই চিকিৎসা করা তিনি ছাড়বেন না। সেদিস সালমাকে অনুরোধ করে সে যেন দ্রুতই বিদ্যাটি শিখে নেয়, কিন্তু আলমা স্পষ্ট বলে দেয় যে তার নিজের কিছু স্বপ্ন আছে। আলমা এমন এক গ্রামে কখনোই থাকতে চায়নি, সে চায় আধুনিক জীবন। ওদিকে রাইলি ওই বৃদ্ধ মহিলাটিকে খুশি করে যখন বাড়ি ফেরে তখন এ সময় তার গার্লফ্রেন্ড তাকে একটি চড় মারে, কেননা রাইলির গার্লফ্রেন্ড বুঝে গিয়েছিল যে সে কি করে এসেছে। আর তখন যে ছবিটি তুলেছিল সেই ছবিটি তুলেছিল তার গার্লফ্রেন্ড নিজেই পাশের একটি বিল্ডিং থেকে। এরপর তারা একসাথে বসে আড্ডা দিতে শুরু করে। এখানে ইথম তাদেরকে প্রস্তাব দেয় যে চল আমরা গ্রামে গিয়ে সেই ভাইরাল কবিরাজের ওপরে একটি ডকুমেন্টারি বানাই। এ কথা শুনে উইডো অনেক আগ্রহ জানায়, কেননা সে অনেক আগে থেকেই ওই বৃদ্ধের কন্টেন্ট বানানোর জন্য চেষ্টা করছিল। পরের দিন দুপুরে আলমা যখন সেই ঝর্ণায় গোসল করছিল হঠাৎ একটি পাখি উড়ে এসে আলমার নোটবুকটি নিয়ে চলে যায়। আলমা দ্রুত কিনারে এসে খুঁজতে থাকে তার নোটবুকটি কোথায়। এই সময় সে কিন্তু সেটা পেয়ে যায়। প্রথমে অবাক হলেও এক পর্যায়ে সে মনে করে হয়তো সে স্বপ্ন দেখেছে, কিন্তু এই দিবাগত স্বপ্নই বা সে দেখল কিভাবে? এক ধরনের প্রশ্ন তার মনের ভেতরে জাগতে শুরু করে। এই জন্য তাড়াতাড়ি করে সে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে 4 বন্ধু গাড়ি করে যাচ্ছিল। তারা রওনা দিয়েছে সেই বৃদ্ধ কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। এর পাশাপাশি তারা লাইভ স্ট্রিমও করছিল, যেখানে তারা সকলকে জানাচ্ছিল যে তারা যাচ্ছে একটি বিশেষ গ্রামে, যে গ্রামের এক কবিরাজের ভিডিও ভাইরাল হয়েছে, আর তাদেরকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্যই তারা যাচ্ছে। বেশ কিছুক্ষণ যাত্রা করার পরে তারা ক্লান্ত হয়ে গেলে একটি হোটেলে তারা বিশ্রাম নেওয়ার জন্য থামে।
তারা যে হোটেলে উঠেছে এই হোটেল থেকে গ্রামটি বেশ কাছে, সেখানে হেঁটে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। বেলকনিতে বসে রেলি ও লিয়াম তাদের নিজের ব্যক্তিগত কষ্টের কথা বলছিল। লিয়াম জানায় তার পরিবারের মানুষগুলো খুবই টক্সিক, সবাই তার কাছে টাকা চায়। লিয়াম চায় পরিবার থেকে অনেক দূরে গিয়ে কাজ করতে। রেলি বলে সে আবার ফুটবল টিমে ফিরতে চায়, আর তাই কোচের স্ত্রীকেই খুশি করে এসেছে। এ সময় আলমা এই হোটেলে আসে তার মায়ের দেওয়া ওষুধ এই হোটেল ম্যানেজারকে দেওয়ার জন্য। তখন লিয়াম আলমার কাছে এসে সেই কবিরাজের কথা অর্থাৎ তার মায়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু আলমা এই অচেনা লোকদের দেখে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সেই 4 বন্ধু বৃদ্ধ কবিরাজের কাছে এসে পৌঁছায়। তারা দেখতে পায় লুসিয়া একজন বৃদ্ধ লোকের চিকিৎসা করছে। ইথিন এইগুলো ক্যামেরা রেকর্ড করতে শুরু করে। লুসিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে সে ক্যামেরার সামনে ইন্টারভিউ দেবে না, আর তাই পরে আসতে বলে রাইলিদের। পরের দিন সকালেই সে 4 বন্ধু আবার চলে এসে অপেক্ষা করে সাক্ষাৎকার নেওয়ার জন্য, কিন্তু সেদিসের হাজবেন্ড ডেভিড এসে জানায় আজকেও লুসিয়া সাক্ষাৎকার দেবে না। উইড সরাসরি তার সাথে কথা বলতে চায়, হয়তো কোনো স্পন্সর করলে কবিরাজ রাজিও হতে পারে, কিন্তু ডেভিড জানায় তার ইচ্ছা না হলে কোনো কিছুতেই তাকে রাজি করাতে পারবে না। তাই উইডদের উচিত তার জন্য অপেক্ষা করা, হয়তো পরে কোনো এক সময় রাজি হয়েও যেতে পারে। অপেক্ষার সময়গুলো সেই 4 বন্ধু ঝর্ণার পাশে গিয়ে মজা করতে থাকে। এখান থেকে লিয়াম একা একাই হাঁটতে বের হয়। সে লক্ষ্য করে ঝর্ণার ধারেই সুন্দরী একটি মেয়ে গোসল করছে। তারা মেয়েটির কাছে যায়। ছেলেগুলোকে দেখেই আলমা কিছুটা অস্বস্তি বোধ করে। এ সময় উইড তার কাছে এসে ক্ষমা চায়, কেননা ভুলবশত সে তার গোসল দেখেছে। এরপর তারা এক এক করে তাদের পরিচয় জানায়। আলমাও তার পরিচয় দেয়। এ সময় উইড জানায় তারা এখানে এসেছে কবিরাজ লুসিয়ার কাছে, আর জিজ্ঞাসা করে আলমাকে তাকে চেনে। এ সময় আলমাও জানায় যে সেই ওই কবিরাজের মেয়ে। এই সুযোগে উইড আলমাকে রিকোয়েস্ট করে সে যেন লুসিয়াকে রাজি করায়। তারা শহর থেকে অনেক কষ্ট করে এই ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। ব্যাপারটা আলমা বুঝতে পারে, আর অবশেষে আলমা তার মাকে রাজিও করায়। এখানে লুসিয়া জানায় যে এই অস্বাভাবিক ক্ষমতা সে কিভাবে পেয়েছে সে নিজেও জানে না। এটা আসলে তাদের বংশগত একটি শক্তি। তাদের বংশে কেউ কখনো স্কুলে পড়েনি, কিন্তু লুসিয়া যে কোনো বই পড়তে পারে যেটা আগে সে কখনোই পড়েনি, আর সে বিশ্বাস করে এই শক্তি আসলে তার একটি আশীর্বাদ। এভাবে একটা সময় ডকুমেন্টারি শেষ হয়। এই 4 বন্ধু এখন আলমাকে ধন্যবাদ দিয়ে ফিরে যেতে চায়, তবে যাবার আগে উইড আলমাকে জানায় যে আজকে রাতে তারা একটি পার্টি করবে। যেহেতু অনেকদিন পর তারা গ্রামে এসেছে, তাই একটু মজা তো করতেই পারে, আর আলমা যদি চায় তাহলে সে তাদের সাথে যোগ দিতে পারে। আলমা জিজ্ঞাসা করে পার্টি কোথায় হবে। রাইলি জানায় তোমাদের এই ঝর্ণার পাশে। এভাবে রাত হয়, যেখানে 4 বন্ধুই সেখানে চলে এসেছে, আর তারা আলমাকে খুঁজছিল। কিছুক্ষণের মধ্যে আলমাও সেখানে চলে আসে। তারা প্রত্যেকে একসাথে অনেক মজা করতে থাকে। আলমা তো এমন জীবনটাই চেয়েছিল, শহুরে মানুষদের মতো জীবন। ওদিকে আলমার বৃদ্ধমা লুসিয়া অশুভ কিছু একটা ইঙ্গিত পায়। একটি জিন কাকরূপে এসে লুসিয়াকে যেন কিছু একটা বলতে চাচ্ছে। এদিকে লুসিয়া লক্ষ্য করে আলমা ঘরে নেই, আর তাই আলমাকে নিয়ে লুসির মনে একটি সংশয় তৈরি হয়। লুসিয়া দ্রুত তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর এদিকে আমরা আলমাকে দেখি যে ভয়ে আতঙ্কে দৌড়ে বাড়ি ফিরছিল। এমন সময় সে তার মাকে দেখতে পায়। লুসিয়া দেখে আলমাকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছিল না। নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু একটা ঘটেছে। আলমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু তার সাথে কি ঘটেছে সেটা আপাতত তার মাকে জানায় না। এ সময় আলমার মনে প্রতিশোধের এক আগুন জ্বলতে শুরু করে। রাতে আলমা অনবরত কান্না করছিল। পরের দিন আলমা বোতলে কিছু আচার সংগ্রহ করে। তার চোখ মুখে ছিল ভয় এবং প্রতিশোধের নেশা, আর আলমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই রাতে তার সাথে কিছু একটা তো ঘটেছে। বোতল ভর্তি আচারগুলো আলমা নিয়ে গিয়েছিল সেই 4 বন্ধুদের কাছে। এ সময় উইড ও রাইলি আলমার কাছে ক্ষমা চায়, আর বলে গতরাতে যা যা ঘটেছিল তা একদমই মনে রেখো না, এটা আসলে আমাদের ভুল ছিল। আলমা বলে সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, বরং আমরা তো একসাথে অনেক মজা করেছি। সেখান থেকে আলমা ফিরে এসে প্রস্তুতি নিচ্ছিল প্রতিশোধ নেয়ার। 4 বন্ধু ইতিমধ্যে শহরে ফিরে গিয়েছে, কিন্তু এখানে লিয়াম যেন কষ্ট পাচ্ছিল। আসলে আলমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে সে অনেক চিন্তা করছিল। উইড লিয়ামকে এগুলোকে এড়িয়ে যেতে বলে,
কিন্তু লিয়াম ভয় পাচ্ছিল সামনে তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, কেননা আলমার মা ছিল এক ভয়ঙ্কর জাদুকর। আড্ডা দেওয়া শেষ হলে লিয়াম বাড়িতে গিয়ে তার কম্পিউটারের সামনে বসেছিল। এখন গ্রাম থেকে নিয়ে আসা সেই ইন্টারভিউটি এডিট করবে সে। এমন সময় বাইরে থেকে কারোর কান্নার শব্দ শুনতে পায় সে। লিয়াম ধীরে ধীরে গিয়ে দরজা খোলে। তাকে সিঁড়ির এক কোনায় কেউ একজন বসে কান্না করছে। সে ভালো করে দেখলে দেখে এটা তো আর কেউ নয়, বরং আলমা। সে ভয়ানক রক্তমাখা চোখে কান্না করছে। আসলে এটা ছিল তার একটি দুঃস্বপ্ন। ওদিকে গ্রামে আলমা তার মায়ের শিক্ষাগুলো শিখে মানুষদেরকে তার মায়ের মতোই চিকিৎসা করছিল। ওদিকে ইথেন রাইলির শরীরের গঠন দেখে মুগ্ধ হয়ে যায়। আসলে ইথেন কেমন যেন একটু মেয়েলি স্বভাবের। ওদিকে লুসিয়া তার মেয়েকে একটি বিষয়ে সতর্ক করে যে সে যেন কার্মা শিখে নেয়। আসলে কার্মা হলো আলমা যে বিদ্যা প্রয়োগ করে রোগীদেরকে সুস্থ করবে, তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া যেন তার শরীরে ফিরে না আসে, এই জন্যে কার্মা শিখতে হবে। আর লুসিয়া আলমাকে এটাও বলছিল যে সে যেন কখনোই কালো জাদু ব্যবহার না করে। পরের দিন লুসিয়া ঝর্ণার ধারে গিয়ে নিজের তৈরি করা তেলে এক ধরনের শক্তি প্রয়োগ করছিল। ওদিকে ইথেন ও উইট গাড়ির ভিতরে সুন্দর সময় পার করছিল, কিন্তু হঠাৎ করে ইথেন বমি করতে শুরু করে। এরপর নিজের চোখ উপড়ে ফেলে। এমন ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে উইট দ্রুত গাড়ি থেকে বের হয়ে যায়। এর পরের দিন লিয়াম ও রাইলি ইথেনের অস্বাভাবিক মৃত্যুর ব্যাপার নিয়ে কথা বলছিল। তারা বুঝতেই পারছিল না যে ইথেনের এমনভাবে মৃত্যুটা হলো কিভাবে। এমন সময় উইড একজন কলগার্লের কাছ থেকে মেসেজ পায়, আর তাই সেও তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। আসলে উইড ছিল চরিত্রহীন একটি ছেলে। এরপর তারা যখন সুন্দর সময় পার করছিল, তখন হঠাৎ করে উইটের প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে উইট মারা যায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মেয়েটি দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ উইডের বাড়িতে গিয়ে রাইলি ও লিয়ামকে জিজ্ঞাসাবাদ করে যে উইডের কোনো শত্রু ছিল কিনা। আসলে লিয়াম ও রাইলি উইডের বাড়িতে থেকেই কাজ করত, আর উইড ছিল অনেক ধনী। এখানে উইডের বাবাও জানতে চেয়েছিল যে আসলে কি ঘটনা ঘটিয়েছে তারা। রাইলি জানায় উইড অনেক মেয়েদেরকে কষ্ট দিয়েছে, আর সেই রাগেই হয়তো কোনো মেয়ে তাকে মেরে ফেলেছে। উইডের বাবা লিয়াম ও রাইলিকে সরাসরি দোষারোপ না করলেও তাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে বলে, যেহেতু উইড আর বেঁচে নেই। ওদিকে আলমা তার ক্ষমতা আরও শক্তিশালী করছিল প্রতিশোধের জন্য। এখানে স্পষ্ট বোঝা যায় যে আলমাই কালো জাদু করে উইড ও ইথামকে মেরে ফেলেছে। ওদিকে লিয়ামরা উইডের বাড়িতে বসে ঘটনাটির আলোচনা করছিল। লিয়াম মনে করে তারা যে আলমার সাথে ঘটনা ঘটিয়েছে তার জন্য হয়তো কোনো অশুভ শক্তি তাদেরকে মেরে ফেলছে। তবে রাইলি এসবে বিশ্বাস করে না, আর এ ধরনের আলোচনা তাকে বলতে নিষেধ করে। এখন তাদের প্রধান কাজ হলো নিরাপদ একটি জায়গায় যাওয়া। ওদিকে লুসিয়া একটি বিশেষ ঔষধ তৈরি করছিল, কিন্তু ঔষধটির তৈরি করার প্রক্রিয়া ছিল খুবই অদ্ভুত। সে তার নিজের শরীরে আঘাত করতে করতে ওষুধটি তৈরি করছিল। ওদিকে লিয়ামের মা লিয়ামকে দেখে অনেক খুশি হয়, আর তাকে বলে সে যে টাকা পাঠিয়েছিল তার জন্য তাকে অনেক ধন্যবাদ। কিন্তু এইখানে লিয়াম মনমরা হয়ে বসেছিল। তার মা তাকে সতর্ক করে যে যেহেতু তার দুই বন্ধু মারা গিয়েছে, তাই লিয়ামকেও সাবধানে থাকতে হবে, আর সে যেন প্রার্থনা শুরু করে। লিয়ামের মা এইটা ধারণা করে যে হয়তো কোনো অশুভ শক্তির হাত রয়েছে এই হত্যার পেছনে। ওদিকে গ্রামের সন্ধ্যা নেমে এসেছে। লুসিয়া তখনও একটি গাছের নিচে দাঁড়িয়ে এক ধরনের রিচুয়াল করছিল, আর এদিকে রাইলি তার লাইভ স্ট্রিমিং করছিল। রাইলি কিন্তু এখন লিয়ামদের বাসায়। হঠাৎ রাইলির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে ঠিকমতো দাঁড়াতে পারছিল না। এরপরে অস্বাভাবিকভাবে তার হাতে আগুন লেগে যায়। আগুনটি ধীরে ধীরে বাড়তে থাকে। একটা পর্যায়ে তার পুরো শরীরে আগুন ধরে যায়। রাইলি তখনই পানিতে ঝাঁপ দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। পুরো শরীর পুড়ে যাওয়ার ফলে রাইলি সেখানেই মারা যায়। এখন শুধু বেঁচে আছে লিয়াম, আর এইমাত্র তার চোখের সামনেই বন্ধুকে পুড়ে মরতে দেখল সে। এজন্য লিয়াম দ্রুত পালাতে শুরু করে, কিন্তু সে জানে না যাবে কোথায়। কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তি যেন তাকে আক্রমণ করে। অদৃশ্য একটি হাত তার মুখের চামড়া তুলে নেয়, তবে ভাগ্যক্রমে সে বেঁচে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন তার মা জিজ্ঞাসা করে, তুই কি এমনটা করেছিস যে এগুলো হচ্ছে? এ সময় লিয়াম সব ঘটনা খুলে বলে। ঘটনাটি
সেই রাতের। তারা আলমাকে জোর করে মদ পান করিয়েছিল। পার্টি করার নাম করে তারা 4 জন মিলে আলমাকে মোলেস্ট করেছে। লিয়াম কিন্তু এখানে সতর্ক ছিল। সে বন্ধুদেরকে আগে নিষেধ করেছিল তারা যেন এমনটা না করে, কিন্তু উইডের মনের ভেতরে অন্য একটা পরিকল্পনা ছিল। একে একে প্রত্যেকের কাছেই আলমা নির্যাতিত হয়েছিল। এই সময় লিয়াম এই অপকর্মের সাথে যুক্ত হতে চাচ্ছিল না, কিন্তু বন্ধুরা তাকে জোর করেই এসব কিছু করায়, আর তাই বাধ্য হয়ে লিয়ামও এই পাপ কাজে যুক্ত হয়ে যায়। এরপরে যখন আলমার জ্ঞান ফেরে তখন সে দৌড়ে বাড়ি ফিরেছিল। এ ধরনের ঘটনা শুনে লিয়ামের মা খুবই কষ্ট পায়, আর সে বুঝে যায় তার ছেলে এখন কালো জাদুর শিকার, কেননা তারা ক্ষতি করেছে একজন কবিরাজের মেয়েকে। লিয়ামের মা তাকে পরামর্শ দেয় সে যেন ওই গ্রামে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। আর তাই দেরি না করে ঠিক পরের দিনই লিয়ামের মা লিয়ামকে নিয়ে সেই গ্রামে ফিরে যায়। লিয়ামের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। লুসিয়া চেষ্টা করছিল তাকে ভালো করার, এদিকে একই সময় ঘরের ভেতর আলমা পেট ব্যথায় কাতরাচ্ছিল। এতটাই কষ্ট পাচ্ছিল মনে হচ্ছিল সে মারা যাবে। আসলে সে এই জন্যে কষ্ট পাচ্ছিল কেননা লিয়ামকে লুসিয়া সুস্থ করার চেষ্টা করছিল, আর লিয়ামের শরীরে সেই কালো জাদু আলমার শরীরে ফিরে আসছিল। এরপরে বৃদ্ধ লুসিয়া লিয়ামকে রেখে যখন আলমার কাছে যায় তখনই আলমা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে সেই জায়গায় যায় যেখানে রাখা ছিল তার কালো জাদুর জিনিসপত্র। আলমার পেছনে পেছনে তার মাও এখানে এসে পৌঁছায়, আর তার মেয়েকে জিজ্ঞাসা করে যে সে কি করেছে। তখনই আলমা কেঁদে ফেলে আর তার মাকে জানায় যে ওই 4 জন তাকে পশুর মতো নির্যাতন করেছে। এরই সাথে আলমা রেগে বলছিল যে আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকেই মারা যায়। তার মা লুসিয়া অনেক কষ্ট পায়, কেননা মেয়ের সাথে এত বড় ঘটনা ঘটে গেছে তবু তাকে কিছুই জানায়নি। আলমা তার মাকে এটাও জানিয়ে দেয় যে সে যেন তাকে না থামায়, আর সে কখনোই তার মায়ের মতো জাদুকর হতে চায়নি। সে খুব স্বাভাবিক শহুরের একটা জীবন চায়, আর সে তার মাকে জিজ্ঞাসা করে যে সে লিয়ামকে বাঁচাবে না তার নিজের মেয়েকে। কথা শোনার পরে লুসিয়া পুনরায় লিয়ামের কাছে ফিরে আসে, কিন্তু সে লিয়ামকে বাঁচায় না। লুসিয়া আগেই বুঝে গিয়েছিল যে লিয়ামের শরীরে যে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে সেটা সহজেই যাবে না, আর যদি তাকে বাঁচানো হতো তাহলে আলমা মারা যাবে। এতে লিয়াম কিছুক্ষণের মধ্যেই মারা যায়। লুসিয়া পুনরায় আলমার কাছে যায়। এ সময় আলমা তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করে একটি ধারালো বস্তু তার মায়ের শরীরে বিঁধিয়ে দেয়। নিজের হাতে মাকে মেরে ফেলল সে। এর আসল কারণ হলো কালো জাদুর ভয়ঙ্কর শক্তি অর্জন করার জন্য সে তার নিজের মাকেই বলি দিয়েছে। এই সময় আলমার মনে পড়তে থাকে কিভাবে সে শহরের ছেলেগুলো তাকে নির্যাতন করেছিল। সে ওই নিষ্ঠুর মুহূর্তকে শক্তি বানিয়ে একে একে প্রত্যেককেই ভয়ঙ্করভাবে মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সে যতবার তার শক্তি প্রয়োগ করে তাদেরকে মেরে ফেলছিল ঠিক ততবারই সে নিজেও সহ্য করছিল মৃত্যুর যন্ত্রণা। কেননা গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম যে লুসিয়া শক্তি প্রয়োগ করার ফলেও তার শরীরেও ফিরে এসেছিল বিভিন্ন ক্ষত। শেষমেশ এত মৃত্যু ও অভিশাপের পরে আলমা অঝরে কাঁদতে থাকে, কেননা এমন জীবন সে কখনোই চায়নি। ইতিমধ্যে নিজের প্রিয় মানুষটিকেও সে নিজের হাতেই মেরে ফেলেছে। গল্পের একদম শেষে লুসিয়া আবার জীবিত হয়ে যায়, কিন্তু এবার সে আগের মতো সে সাধারণ লুসিয়া নয়, সে যেন বদলে গেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।